সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সকলকে অনলাইন ক্লাসে আমি স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহমুদ রশিদ, প্রভাষক, দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, বিভাগ রসায়ন। তো আজকে আমরা দ্বাদশ শ্রেণীর কার্যক্রমে তড়িৎ রসায়ন পড়াবো। এর আগে মনুতোষ স্যার এই ক্লাসটা করিয়েছিল, যেই টপিকসগুলো বাদ ছিল আজকে আমি সেই টপিকসগুলো নিয়ে কি করব, আলোচনা করব। তো তোমাদের বোর্ড পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল আসে, তোমরা সকলে এই চ্যাপ্টারটা একটু ভালো করে দেখো। তো আমরা দেখো বোর্ডে দেখা আছে চ্যাপ্টারের নাম তড়িৎ রসায়ন। এখানে একটা তড়িৎ বিশ্লেষণ কোষ দেওয়া আছে। তো তড়িৎ বিশ্লেষণ কোষটি হলো কাচের পাত্রের তৈরি। এখানে দুইটা তড়িৎদ্বার থাকে যারা ধাতু দ্বারা তৈরি, একটা হলো অ্যানোড আর একটা হচ্ছে ক্যাথোড। অ্যানোড হলো ধনাত্মক চার্জযুক্ত আর ক্যাথোড হলো কি, ঋণাত্মক চার্জ যুক্ত। আর অ্যানোডে সবসময় জারণ ঘটে আর ক্যাথোডে সবসময় বিজারণ ঘটে। যখন আমরা কোনো পদার্থের তড়িৎ বিশ্লেষণ করব তখন ওই পদার্থের মধ্যে যখন তড়িৎ প্রবাহিত হবে ওটা বিভাজিত হয়ে ক্যাটায়ন আর অ্যানায়ন সৃষ্টি হয়। আর মনে রাখবা, অ্যানোডে সবসময় অ্যানায়নকে নেয় আর ক্যাথোডে সবসময় ক্যাটায়নকে নেয়। আর অ্যানোডে জারণ ঘটে আর ক্যাথোডে বিজারণ ঘটে। দেখো এখানে কথাগুলা লেখা আছে। তো আমরা একটা যৌগ নিলাম সোডিয়াম ক্লোরাইড, এটার গলিত দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করব। তো যদি গলিত দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করি তো এই জায়গায় সোডিয়াম হবে ক্লোরাইড মাইনাস আর সোডিয়াম হবে প্লাস। তো যেহেতু এটা সোডিয়াম ক্লোরাইডের গলিত দ্রবণ, কিসের গলিত দ্রবণ? সোডিয়াম ক্লোরাইডের। তো যদি সোডিয়াম ক্লোরাইডের গলিত দ্রবণ নেই, অ্যানোড নিবে হলো এই অ্যানোড নিবে হলো ক্লোরাইডকে আর ক্যাথোড নিবে কি, সোডিয়াম প্লাস আয়নকে। তো সোডিয়াম ক্লোরাইডকে যদি আমরা ভাঙি তো এটা বিয়োজিত হয়ে সোডিয়াম প্লাস ও Cl মাইনাস হয়ে থাকে। আর তড়িৎ প্রবাহের কারণে অ্যানোডে কোথায় যায়, ক্লোরাইড আয়ন, এবং অ্যানোডে জারণ ঘটে, ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন গ্যাসে পরিণত হয়। অপরদিকে ক্যাথোডে সোডিয়াম আয়ন ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতু বিমুক্ত করে। তো আমরা অ্যানোডে বিক্রিয়া দিলাম, দুইটা ক্লোরাইড আয়ন দুইটা ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন গ্যাসে পরিণত হলো, এবং ক্যাথোডে আমরা দেখলাম যে দুইটা সোডিয়াম আয়ন দুইটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতু বিমুক্ত করলো। তো আমরা দেখলাম যে সোডিয়াম ক্লোরাইডের যখন তড়িৎ বিশ্লেষণ করলাম তখন অ্যানোডে ক্লোরিন গ্যাস এবং ক্যাথোডে সোডিয়াম ধাতু বিমুক্ত হয়েছে। আর আমরা এখন যদি দেখি যে সোডিয়াম ক্লোরাইডের কী করেছিলাম, গলিত দ্রবণ। এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হলো সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। তাহলে এখানে সোডিয়াম ক্লোরাইডও আছে আর জলীয় হওয়ার কারণে পানির উপস্থিতি আছে। সোডিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়ে সোডিয়াম প্লাস ও Cl মাইনাস আয়ন উৎপন্ন করে, পানি বিয়োজিত হয়ে হাইড্রোজেন প্লাস ও OH আয়ন উৎপন্ন করে। এখন একটা ঝামেলা হলো, আগে যখন ছিল তখন শুধু সোডিয়াম আর ক্লোরাইড ছিল, এখন দুইটা আয়ন বেশি আসছে, তাইলে পানি হওয়ার কারণে দ্রবণে OH মাইনাস ও H প্লাস আয়ন আসছে। তাইলে এখন ক্যাটায়ন কয়টা? দুইটা। আর অ্যানায়নও কয়টা? দুইটা। এখন সমস্যা যেটা হবে, কারা অ্যানোডে যাবে কারা ক্যাথোডে যাবে। এখন ক্যাথোডে তো দুইটা ক্যাটায়ন আছে আর অ্যানোডেও কয়টা? দুইটা আছে। সেইটা আবার নির্ভর করে তড়িৎ রাসায়নিক সারির উপর। এখন দেখো আমরা তড়িৎ রাসায়নিক সারি লিখছি, এই পাশে লিখছি ক্যাটায়ন, ওই পাশে লিখছি অ্যানায়ন। ক্যাটায়নের প্রথমে লিখছি লিথিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস, ফেরাস, হাইড্রোজেন প্লাস, কপার 2 প্লাস। তো ক্যাটায়নের তড়িৎ রাসায়নিক সারির যত নিচের দিকে যাওয়া যায় বিজারণ প্রবণতা তত বৃদ্ধি পায়। হ্যাঁ দেখো, এই আমাদের এইখানে কে কে আছে? সোডিয়াম আর হাইড্রোজেন প্লাস। তাহলে সোডিয়াম ও হাইড্রোজেনের মধ্যে সবার নিচে কে আছে? হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের কি প্রবণতা বেশি? বিজারণ প্রবণতা বেশি। তাহলে এখান থেকে হাইড্রোজেন কোথায় যাবে? ক্যাথোডে যাবে, গিয়ে কি উৎপন্ন করবে? হাইড্রোজেন গ্যাস। অপর দিকে অ্যানোডে ক্লোরিন আর সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। এখন দেখো এখানে তো অ্যানায়নও দুইটা, ক্লোরাইড
ক্লোরাইড আর OH আয়ন। এখন আমরা অ্যানায়নের তড়িৎ রাসায়নিক দেখব। সবার উপরে আছে নাইট্রেট, সালফেট, ক্লোরাইড, আয়োডাইড, হাইড্রোক্সাইড। তাহলে আমাদের দ্রবণে ক্লোরাইডও আছে, হাইড্রোক্সাইডও আছে। এই দুইটা হিসাব অনুযায়ী কার জারণ প্রবণতা বেশি? OH আয়নের। তাহলে OH আয়ন কোথায় যাবে? OH আয়ন অ্যানোডের দিকে যাবে। কিন্তু এই দ্রবণে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বেশি হওয়ায় OH আয়ন থেকে ক্লোরাইডের জারণ প্রবণতা বেশি, এবং ক্লোরাইড আয়ন জারণ হয়ে কি ঘটে? ক্লোরিন গ্যাস উৎপন্ন করে। তাহলে আমরা দেখলাম ওর জারণ ঘটছে, ওর বিজারণ ঘটছে। এখন দ্রবণে উপস্থিতি রয়েছে সোডিয়াম প্লাস আর OH মাইনাস। তো এরা দুজন পরস্পরের সাথে আবার বিক্রিয়া করে কি সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। ওই যে আমরা বললাম না, অ্যানোডে ক্লোরাইড আর OH আয়নের মধ্যে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বেশি হওয়ায় ক্লোরাইড আয়নের জারণ ঘটে, ক্লোরিন গ্যাস উৎপন্ন করে। অপরদিকে ক্যাথোডে হাইড্রোজেন ও সোডিয়াম প্লাস এর মধ্যে হাইড্রোজেনের বিজারণ প্রবণতা বেশি, তাই হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তাহলে আমাদের অ্যানোডে দুইটা ক্লোরাইড দুইটা ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন গ্যাস উৎপন্ন করেছে। অনুরূপভাবে ক্যাথোডে হাইড্রোজেন প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করেছে, এবং দ্রবণে অবস্থিত সোডিয়াম প্লাস ও OH বিক্রিয়া করে কি সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করেছে। তো দেখো আমরা কিন্তু তড়িৎ বিশ্লেষণ করলাম একই পদার্থ। প্রথমটা ছিল গলিত দ্রবণ আর পরেরটা ছিল কি জলীয় দ্রবণ। যখন গলিত দ্রবণ করেছি তখন অ্যানোডে ক্লোরিন গ্যাস ও ক্যাথোডে সোডিয়াম ধাতু উৎপন্ন হয়েছে, আর যখন জলীয় দ্রবণ করেছি তখন অ্যানোডে ক্লোরিন গ্যাস ও ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস এবং অতিরিক্ত হিসাবে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড পেয়েছি। এখন আমরা একটা ভিন্ন পদার্থের তড়িৎ বিশ্লেষণ করব, সেটা হলো সালফুরিক অ্যাসিডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। এখন সালফুরিক অ্যাসিড যদি বিভাজিত হয়, দুইটা হাইড্রোজেন প্লাস ও সালফেট আয়ন উৎপন্ন হয়, আর জলীয় দ্রবণ থাকার কারণে পানির উপস্থিত আছে, পানি বিয়োজিত হয়ে হাইড্রোজেন প্লাস ও OH আয়ন উৎপন্ন করে। তো এই জায়গায় ক্যাটায়ন দুটোটা একই রকম, সমস্যা নাই। সমস্যা হলো অ্যানায়ন, একটা হলো OH আরেকটা হলো কি সালফেট। এখন কার জারণ ঘটবে সেটা জানার জন্য আমাদের তড়িৎ রাসায়নিক সারিটা কি মুখস্থ রাখতে হবে, কারণ আমাদের দ্রবণে OH আয়নও ছিল সালফেটও ছিল। দেখো দ্রবণে এটা হলো OH আয়ন আর এটা হলো সালফেট, এই দুটোটাই কোথায় যাবে? অ্যানোডে যাবে। তাহলে যদি আমরা আবার তড়িৎ রাসায়নিক সারিটা দেখি, দেখো সালফেট আর OH এর মধ্যে সবার নিচে কে? OH মূলক। তাইলে OH মূলকের কি জারণ প্রবণতা বেশি? দেখো অ্যানোডে OH দুইটা ইলেকট্রন ত্যাগ করে দুই অণু পানি আর কি অক্সিজেন গ্যাস উৎপন্ন করেছে। অপর দিকে ক্যাথোডে দুইটা হাইড্রোজেন আয়ন দুইটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করেছে। তোমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, অ্যানোডে যতটা ইলেকট্রন ত্যাগ করবে ক্যাথোডে ঠিক ততটা ইলেকট্রনই কি গ্রহণ করতে হবে, না করলে কি কোটা হবে না। এখানে আমাদের সমতাকরণ করে নিতে হবে। আমরা এখন এর পরবর্তী টপিকসে যাই, যেটাকে দেখো লেখা আছে তড়িৎ প্রবাহ। আমাদের এখন এই টপিকসের নাম কি? তড়িৎ প্রবাহ। কোনো পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন বা তড়িৎ চার্জের প্রবাহের হারকে তড়িৎ প্রবাহ বলে। একে I দ্বারা প্রকাশ করা হয়, এর একক হচ্ছে অ্যাম্পিয়ার। তো তড়িৎ প্রবাহ সম্বন্ধে আমরা সবাই জানি, তড়িৎ প্রবাহকে I দ্বারা প্রকাশ করা হয়, এর একক হচ্ছে অ্যাম্পিয়ার। এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হলো তড়িৎ চার্জ। কোনো সুপরিবাহীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 1 সেকেন্ড সময় চললে যে পরিমাণ ইলেকট্রন চার্জ প্রবাহিত হয় তাকে তড়িৎ চার্জ বলে। তাহলে বলতেছি কোনো পদার্থের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 1 সেকেন্ড সময় চললে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে তড়িৎ চার্জ বলে। একে কিউ দ্বারা প্রকাশ করা হয় আর এর একক হলো কুলম্ব। তো আমরা লিখতে পারি কি, সুতরাং কিউ সমান I ইন্টু টি। তারপরে যেই টপিকটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো ফ্যারাডে। 1 মোল পরিমাণ ইলেকট্রনের চার্জকে ফ্যারাড বলা হয়।
কাকে? 1 মোল পরিমাণ ইলেকট্রনের চার্জকে ফ্যারাড বলা। একে এফ দ্বারা প্রকাশ করা হয়। আর এই 1 এফ সমান কত? 96,500 কুলম্ব। এখন অনেক গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব। টপিকসটার নাম হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। কি বলছে? তড়িৎ বিশ্লেষণের সময় 1 কুলম্ব বিদ্যুৎ প্রবাহের ফলে কোনো পদার্থের যত পরিমাণ অ্যানোডে দ্রবীভূত হয় বা ক্যাথোডে সঞ্চিত হয় সেই পরিমাণকে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলে। অর্থাৎ আমরা যখন তড়িৎ বিশ্লেষণ করব তখন যদি কোনো পদার্থের মধ্যে আমরা বিদ্যুৎ প্রবাহিত করি, যেই পরিমাণ পদার্থ ক্যাথোডে সঞ্চিত হয় বা অ্যানোডে দ্রবীভূত হয় তার পরিমাণকে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলে। একে জেড দ্বারা প্রকাশ করা হয়। এর একক হচ্ছে গ্রাম পার কুলম্ব। তো আমরা একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিলাম, নাম হলো কপার সালফেট। এর মধ্যে তড়িৎ প্রবাহ চালনা করলাম ঠিক ওই তড়িৎ বিশ্লেষণ কোষে, তখন এটা ভেঙে কপার 2+ আর সালফেট হলো। এখন এখান থেকে একটা জিনিস সবসময় মনে রাখবে, যেহেতু আমরা বলছি কি ক্যাথোডে সঞ্চিত পদার্থের পরিমাণ, ক্যাথোডে সবসময় কারা যায়? ক্যাটায়ন। তাহলে ক্যাটায়নেরই কী বের করতে হবে? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে এখানে ক্যাটায়নটাকে, এখানে ক্যাটায়নটা হচ্ছে কপার। তাহলে কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সূত্র হলো Z সমান F/NF। M হলো পারমাণবিক ভর, অর্থাৎ যেই ক্যাটায়নটা নিছি তার পরমাণুর ভর। N হলো চার্জ। হ্যাঁ, এখানে দেখো চার্জ কয়টা আছে? 2টা। আচ্ছা, আর চার্জের পরিমাণ। আর 1 ফ্যারাড মানে কত? 96,500 কুলম্ব। তাহলে আমরা জানি কপারের পারমাণবিক ভর হচ্ছে 63.5, আর তাই কত নিছি? 2 ইন্টু 96,500। টোটাল ক্যালকুলেশন করলে 3.29 ইন্টু 10⁻⁴ গ্রাম পার কুলম্ব আসে। তাহলে আমরা যে কোনো পদার্থের থেকে সবসময় কার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করব? ক্যাটায়নের। এটা আসলে কি সবাই হয়তো বুঝতে পেরেছো, সমস্যা থাকতেই পারে, তারপরেও তোমরা একটু বাসায় দেখলেই কি বুঝে যাবে, অত কঠিন টপিকস নয়। তারপরের টপিকসের নাম হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র। কি বলছে? তড়িৎ বিশ্লেষণের সময় যে কোনো তড়িৎদ্বারে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ তড়িৎদ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের প্রবাহিত বিদ্যুৎ চার্জের সমানুপাতিক। আমরা আবার কি বললাম? তড়িৎ বিশ্লেষণের সময় কোনো পদার্থের ভিতরে যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় সে তাকে ওই পদার্থের সঞ্চিত পরিমাণ বিদ্যুৎ প্রবাহ চার্জের সমানুপাতিক। পদার্থের পরিমাণকে যদি আমরা W ধরি এবং চার্জকে যদি কি ধরি? কিউ হয়, তাহলে সূত্রের অনুসারে হয় কি? W সমানুপাতিক কিউ। আর পরে আমরা লিখি সুতরাং W সমান ZQ। আর আমরা আগেই পড়েছিলাম কিউ সমান কি? IT। তাহলে টোটাল সূত্রটা হচ্ছে কি? W = ZIT। এইটাই হলো কি ফ্যারাডের প্রথম সূত্র। এখন ফ্যারাডের প্রথম সূত্র দ্বারা বোর্ড পরীক্ষাও অনেক অঙ্ক আসে এবং এই অঙ্কগুলো একদম সহজ এবং MCQতেও আসে বোর্ড পরীক্ষায়। দেখো আমরা বোর্ডে একটা অঙ্ক রেখেছি যে 0.5 এম্পিয়ার মাত্রার তড়িৎ প্রবাহের 10 মিনিট সময় ধরে কপার সালফেটের জলীয় দ্রবণে চালনা করলে কি পরিমাণ কপার সঞ্চিত হবে? কি বললাম? 0.5 এম্পিয়ার মাত্রার তড়িৎ প্রবাহ 10 মিনিট সময় ধরে কপার সালফেটের জলীয় দ্রবণে চালনা করলে কি পরিমাণ কপার সঞ্চিত হবে? তাহলে এটা দ্রবণটা ছিল কার? কপার সালফেট। এটা তড়িৎ প্রবাহ করার পর কপার 2+ আর সালফেট আয়ন হয়েছে। এখানে তড়িৎ প্রবাহ I 0.5 এম্পিয়ার, সময় 10 মিনিট। তো আমরা মিনিট থেকে সেকেন্ড নেওয়ার জন্য কত? 60 দ্বারা গুণন করছি, তখন হচ্ছে কি 600 সেকেন্ড। আর কোন যৌগ ছিল? যেহেতু কপার ছিল, তাহলে কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করছি Z 63.52 ইন্টু 96,500। তো টোটাল ক্যালকুলেশন করলে আসে 3.29 ইন্টু 10⁻⁴ গ্রাম পার
কুলম্ব। এখন আমরা জানি যে ডাব্লিউ ইকুয়াল টু জেড আইটি, আমরা এখান থেকে জেটের মান বসালাম, আই এর মান বসালাম, টি এর মান বসালাম, টোটাল ক্যালকুলেশন করলে অ্যান্সারটা আসলো 0.0987 গ্রাম। আশা করি এই অঙ্কটাও কি তোমরা বুঝতে পেরেছো, এবং এইটা বোর্ড পরীক্ষা প্রায়ই আসে, তোমরা একটু বাসায় এটার থেকে সৃজনশীলটা করে নিবে। তো এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। এর আগেও তোমরা তড়িৎ রাসায়নিক কোষ নিয়ে ক্লাস করেছো, স্যার ওই ক্লাসে গ্যালভানিক কোষ দিয়ে করিয়েছিল। তো তড়িৎ রাসায়নিক কোষকে স্বতঃস্ফূর্ততার দিক থেকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাইমারি কোষ, যেটাকে বলা হয় গ্যালভানিক কোষ, আরেকটা হচ্ছে সেকেন্ডারি কোষ, যাকে বলা হয় কি লেড অ্যাসিড স্টোরেজ ব্যাটারি। তো আজকে আমরা সঞ্চয়ী কোষ নিয়ে কি করব, আলোচনা করব। তোমরা ছোটবেলা থেকেই সেল অর্থাৎ ব্যাটারি চিনো। তো এর আগে তোমরা 9-10-এ শুষ্ক কোষ পড়েছো, যেটাকে আমরা বলি পেন্সিল ব্যাটারি। তো আমরা আমাদের মোবাইলেও কিন্তু ব্যাটারি থাকে, এবং গাড়ির ব্যাটারি থাকে, আইপিএসের ভিতরেও ব্যাটারি থাকে। এগুলো প্রত্যেকটাই হচ্ছে কি সঞ্চয়ী কোষ। এগুলার মধ্যে আমরা চার্জ সঞ্চিত করে রাখি, তারপরে এগুলা কি আমরা ব্যবহার করি। ওরকমই একটি সঞ্চয়ী কোষ হচ্ছে লেড স্টোরেজ সেল। তো লেড স্টোরেজ সেলে দুটি তড়িৎদ্বারী লেড পাতের তৈরি। তো এই অ্যানোডে লেড ধাতু দ্বারা গঠিত এবং ক্যাথোড হলো লেড অক্সাইড দ্বারা গঠিত। আমরা জানি প্রত্যেকটা সেলেরই দুইটা তড়িৎদ্বার থাকে, একটা হলো অ্যানোড, আরেকটা হচ্ছে ক্যাথোড। আমরা চিত্রে লিখেছিলাম। তো অ্যানোড হলো লেড স্টোরেজ সেলের লেড ধাতু দ্বারা তৈরি, আর ক্যাথোড হলো কি লেড অক্সাইড দ্বারা তৈরি। এবং প্রত্যেকটা সেলের ভিতরে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকে। এখানেও তড়িৎ বিশ্লেষ্য হিসাবে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। তখন আমরা কি করি, বাইরের উৎস থেকে বিদ্যুৎ প্রবাহিত করি, তখন অ্যানোডে আর ক্যাথোডে বিক্রিয়া ঘটে। অ্যানোডে লেড প্লাস সালফিউরিক অ্যাসিড, ওরা দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, এখানে গিয়ে লেড সালফেট আর হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়েছে। এবার আমরা ক্যাথোডের বিক্রিয়ায় দেখি, ওই যে উৎপন্ন হাইড্রোজেন আয়ন আর কয়টা ইলেকট্রন ত্যাগ করছিল, দুইটা। এই লেড এই হাইড্রোজেন আয়ন আর এই দুইটা ইলেকট্রন আবার কি ক্যাথোডের লেড অক্সাইড গ্রহণ করে। হ্যাঁ, আর এখানে কি থাকে, সাথে সালফিউরিক অ্যাসিড থাকে, তখন উৎপন্ন হয় লেড সালফেট ও পানি। আমি আবারও বলছি, দেখো অ্যানোডে লেড ধাতু দ্বারা তৈরি, আর তড়িৎ বিশ্লেষ্য হিসাবে ছিল সালফিউরিক অ্যাসিড। অ্যানোডে দুইটা ইলেকট্রন ত্যাগ করে, তখন লেড সালফেট আর দুইটা হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়। কারণ যখন তড়িৎ প্রবাহ করা হয়, ওর জারণ ঘটে, ও কি বিশ্লেষিত হয়। তো তখন লেড আর সালফেট মিলে হয়ে যায় লেড সালফেট, আর ও আলাদা হাইড্রোজেন আয়ন হিসেবে থাকে। তারপরে এই হাইড্রোজেন আয়ন এই দুইটা ইলেকট্রনকে এই তড়িৎ বিশ্লেষ্য সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে ক্যাথোডে নিয়ে আসে। তো ক্যাথোডে আবার ওরা এই দুইটা ইলেকট্রন গ্রহণ করে লেড সালফেট আর কি উৎপন্ন করে, পানি উৎপন্ন করে। তোমরা এর আগেও কোষ বিক্রিয়া পড়েছো। এখন এই যে অ্যানোডে আর ক্যাথোডে যে বিক্রিয়া হয়েছে, এই টোটাল বিক্রিয়াকে কোষ বিক্রিয়া বা সামগ্রিক বিক্রিয়া বলে। তো আমরা যদি এখন খেয়াল করি, এই 2 আর এই 2 কাটা যায়, এই দুইটা হাইড্রোজেন এই দুইটা হাইড্রোজেন কাটা যায়, তাহলে এখানে থাকে লেড, নিচে থাকে কি লেড অক্সাইড, আর এই সালফিউরিক অ্যাসিড আর এই সালফিউরিক কয় মোল, 2 মোল। আবার এইদিকে চলে গেলে কি হয়, 2 লেড সালফেট, দেখো এই জায়গায় একটা লেড সালফেট, এই জায়গায় একটা লেড সালফেট, টোটাল কয়টা, 2টা। আর হলো কত, 2 অণু পানি। যখন স্টেপটা এখান থেকে এদিকে যায় তখন বিদ্যুৎ ক্ষরণ হয়, আর যদি এদিক থেকে এদিকে আসে তখন বিদ্যুৎ গ্রস্ত হয়, যেটাকে আমরা নর্মাল ভাষায় বলি চার্জিং আর ডিসচার্জিং। আমরা আমাদের মোবাইলকে চার্জ করি, আবার যখন অনেকক্ষণ চালাই তখন মোবাইলের চার্জটা ডিসচার্জ হতে থাকে, আস্তে আস্তে কি চার্জ কমতে থাকে। তো এই সেলগুলা তো সেম হয়, যদিও কি এই সেলগুলা চার্জ সঞ্চিত করি কি বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি চলাচলে সাহায্য করে। তো আমরা এখন দেখি, যখন চার্জিং ঘটে তখন লেড সালফেট দুইটা হাইড্রোজেন আয়ন দুইটা ইলেকট্রন গ্রহণ করে লেড আর সালফিউরিক অ্যাসিডে পরিণত হয়। আর যখন ডিসচার্জিং ঘটে তখন লেড সালফেট প্লাস 2 অণু পানি, লেড অক্সাইড, হাইড্রোজেন আয়ন, সালফিউরিক দুইটা ইলেকট্রন ত্যাগ করে। তো আমরা দেখলাম লেড স্টোরেজ সেলের ক্ষেত্রে চার্জিংয়ের সময় বিজারণ ঘটে, আর এই ডিসচার্জিংয়ের সময় কি ঘটে, জারণ ঘটে। আশা করি টপিকসটা তোমরা বুঝতে
পেরেছো। এই টপিক্সের ম্যাক্সিমাম বিষয় মুখস্থর এবং এগুলো বাসায় খুব বেশি বেশি কি লিখতে হবে, নাহলে কি এগুলোর বিক্রিয়া তোমরা কেউ পারবে না। আমরা এখন আরেকটা সঞ্চয়ী ব্যাটারি আলোচনা করব, এটাকে বলা হয় লিথিয়াম আয়ন ব্যাটারি। এই যে লিথিয়াম আয়ন ব্যাটারি, এটা হলো আমাদের মোবাইল ল্যাপটপে ব্যাটারি। তো মোবাইল ও ল্যাপটপে আমরা যে ব্যাটারিটা ইউজ করি সেটা লিথিয়াম আয়ন ব্যাটারি নামে পরিচিত। তো লিথিয়াম আয়ন ব্যাটারিতে অ্যানোড হিসেবে লিথিয়াম আয়নযুক্ত কার্বন তথা গ্রাফাইট দ্বন্দ্ব ব্যবহার করা হয় এবং ক্যাথোড হিসাবে দ্বিধাতব অক্সাইড লিথিয়াম কোবাল্ট অক্সাইড এবং তড়িৎ বিশ্লেষী হিসাবে লিথিয়াম হেক্সাফ্লোরোফসফেট, এই যে সংকেত LiPF6, নাম কি লিথিয়াম হেক্সাফ্লোরোফসফেট। তো আমরা বলতেছি কি, আমরা জানি প্রত্যেকটা সেলেই একটা অ্যানোড আর একটা ক্যাথোড রয়েছে। তো লিথিয়াম সেলেও কি অ্যানোড আর ক্যাথোড রয়েছে। অ্যানোডটা হলো লিথিয়াম ধাতু যুক্ত গ্রাফাইট দ্বন্দ্ব, সেটা গ্রাফাইট তো তোমরা সবাই জানো কি যে কার্বনের রূপভেদ। তো এইটা, আর যে ক্যাথোডে কি থাকে দ্বিধাতব অক্সাইড, নাম কি লিথিয়াম কোবাল্ট অক্সাইড। আর এই জায়গায় তড়িৎ বিশ্লেষী হিসাবেও কি লিথিয়াম হেক্সাফ্লোরোফসফেট ব্যবহার করা হয়। এখন লিথিয়াম ব্যাটারিতে চার্জ উৎপাদনের জন্য নিম্নের বিক্রিয়া ঘটে। তো লিথিয়াম ব্যাটারিতে অ্যানোডে জারণ ঘটে, এটা লিথিয়াম এন সংখ্যক। আর গ্রাফাইট দ্বন্দ্ব দিচ্ছিলাম দেখা বলছি কি কার্বন ব্যবহার করা হয়েছে, কি আমরা বলছিলাম অ্যানোড গ্রাফাইট দ্বন্দ্ব দ্বারা তৈরি, তাই এই কার্বন দেওয়া হয়েছে। ও একটা ইলেকট্রন ত্যাগ করে এন লিথিয়াম 3+ আর গ্রাফাইট দ্বন্দ্বটাই থাকে। এবার ক্যাথোডে লিথিয়াম (1 - N কোবাল্ট অক্সাইড প্লাস, ঠিক ওই যে লিথিয়াম প্লাস আয়ন ছিল এটা ওই ইলেকট্রনটা নিয়ে আবার কোথায় আসছিল ক্যাথোডে আসছে, তখন ক্যাথোডে লিথিয়াম কোবাল্ট অক্সাইড মুক্ত হয়। আর এই টোটাল বিক্রিয়াকে বলা হয় কোষ বিক্রিয়া। তাহলে লিথিয়াম কার্বন, লিথিয়াম (1 - N কোবাল্ট অক্সাইড, উভয়মুখী চিহ্ন, তারপর লিথিয়াম কোবাল্ট অক্সাইড আর কার্বন, এইটাই হলো কি টোটাল বিক্রিয়া। এবার এখানেও চার্জিং আর কি ঘটে ডিসচার্জিং ঘটে। চার্জিংয়ের সময় কোবাল্ট 3+ একটা ইলেকট্রন ত্যাগ করে কোবাল্ট 4+ পরিণত হয়। আর যখন ডিসচার্জিং হয় তখন কোবাল্ট 4+ একটা ইলেকট্রন গ্রহণ করে কোবাল্ট 3+ পরিণত হয়। এই যে আমরা পড়লাম এটাই হলো কি লিথিয়াম ব্যাটারি গঠন ও কি কোষ বিক্রিয়া। ঠিক আছে, এখন আমরা আরেকটি সেল পড়ব, যে সেলটার সম্বন্ধে আমরা ততটা জানি না। সেই সেলটা হচ্ছে হাইড্রোজেন ফুয়েল সেল। এটা নাসার ব্যবহার করা হয় আর হলো মহাকাশযানে ব্যবহার করা হয়। এই সেলটার দাম বেশি, বাট এই সেলটা থেকে কি বিদ্যুৎ উৎপাদনের সাথে সাথে অতিরিক্ত হিসাবে পানি উৎপন্ন হয়। আর আমরা সবাই জানি যে মহাকাশযানে কি পানির স্বল্পতা রয়েছে, এই কারণে মহাকাশযানে এই সেলটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তো আমরা হাইড্রোজেন ফুয়েল সেলের গঠন সম্বন্ধে পড়ব। এই সেলে অ্যানোডে নিকেল আবরণ যুক্ত। এই যে দেখো, এই যে চিত্রটা দেখাচ্ছি এটা হলো হাইড্রোজেন ফুয়েল সেল। আমাদের পরীক্ষায় চিত্র দেওয়া দরকার নেই, জাস্ট বোঝানোর জন্য দিয়েছি। তাহলে এখন দেখো এই যে অ্যানোড, হ্যাঁ অ্যানোড হলো ঋণাত্মক আর ক্যাথোড হলো কি ধনাত্মক। কি আবরণ দ্বারা তৈরি? নিকেল আবরণ। এই সেলে অ্যানোড নিকেল আবরণ যুক্ত গ্রাফাইট দ্বন্দ্ব দ্বারা গঠিত। এই টোটালটা হলো গ্রাফাইট দ্বন্দ্ব। আর এই যে এই জায়গায় এগুলো হলো কি নিকেল আবরণ। আর ক্যাথোড, এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হলো কি ক্যাথোড। এইটাও একটা গ্রাফাইট, কিন্তু এর মধ্যে আবরণ দেওয়া হয়েছে কি নিকেল ও নিকেল অক্সাইড। আর এই দ্রবণে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়। এই যে দ্রবণে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে আমরা কি ব্যবহার করছি? পটাশিয়াম হাইড্রো অক্সাইড। আর এইখানে অ্যানোডে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় হাইড্রোজেন গ্যাস, আর ক্যাথোডে জ্বালানি হিসাবে ব্যবহার করা হচ্ছে অক্সিজেন
গ্যাস। এখন আমরা যখন এটার মধ্যে তড়িৎ প্রবাহ করব তখন এটা বিশ্লেষিত হয়ে কী হবে, OH আয়ন হবে। আর আমরা জানি OH আয়ন অ্যানোডে যায়, অ্যানোডে যাওয়ার পরও কী করে, ইলেকট্রন ত্যাগ করে পানি উৎপন্ন করে। অপরদিকে ক্যাথোডে কী থাকে, অক্সিজেন গ্যাস, আর ক্যাথোডের সাথে কী থাকে, পানি। এর সাথে যুক্ত হয়ে ইলেকট্রন যুক্ত করে ও আবার কী গঠন করে, OH আয়ন গঠন করে। আমরা বলতেছি অ্যানোডে OH আয়ন ইলেকট্রন ত্যাগ করে কি উৎপন্ন করে, পানি উৎপন্ন করে। আর অ্যানোডে আগে থেকেই কি জ্বালানি হিসাবে কি ছিল, হাইড্রোজেন গ্যাস। আর ক্যাথোডে ছিল অক্সিজেন গ্যাস। আর ওই যে উৎপন্ন পানি হইছে, অক্সিজেন আর পানি এই দুজন ইলেকট্রনের সাথে গ্রহণ করে OH আয়ন গঠন করে। এবার দেখো অ্যানোডে বিক্রিয়া, অ্যানোডে আগে থেকে কি ছিল, হাইড্রোজেন। আর যখন তড়িৎ বিশ্লেষণ করছে এই ঋণাত্মক আয়নটা এখানে আসছে, তো এই 4 অণু পানি উৎপন্ন করছে, 4 মোল ইলেকট্রন ত্যাগ করে। এবার ক্যাথোডে বিক্রিয়ার দিকে তাকাই, ক্যাথোডে ছিল অক্সিজেন, তো আমরা বলছিলাম উৎপন্ন পানি ক্যাথোডে চলে যায় আবার ঠিক ওই 4টা ইলেকট্রন নিয়ে, তখন এই পানি আর অক্সিজেন ও পানি 4টা ইলেকট্রন গ্রহণ করে কি উৎপন্ন করে, 4 হাইড্রো অক্সাইড উৎপন্ন করে। তো আমরা যদি এখন এটা ক্যালকুলেশন এইটার এটা কাটা যায়, তাহলে কোষ বিক্রিয়া হয় কি, 2 হাইড্রোজেন প্লাস অক্সিজেন উৎপন্ন করে কি, পানি। তো আমরা দেখলাম যে হাইড্রোজেন ফুয়েল সেলে শুধু বিদ্যুৎই উৎপন্ন হচ্ছে না, পাশাপাশি কি পানিও উৎপন্ন হচ্ছে। ফলে কি ওই যে মহাকাশযানে যে পানির ঘাটতি ছিল সেটা কি পূরণ হয়ে যাচ্ছে। তো আমরা আগের সেলগুলা বাস্তবে দেখছি, বাট এই হাইড্রোজেন ফুয়েল সেলটা কি আমরা দেখিনি। তো আজকে আমরা 3টা সঞ্চয়ী কোষ নিয়ে আলোচনা করলাম। প্রথম ছিল লেড স্টোরেজ সেল, এটা আমরা কোথায় ব্যবহার করি, আইপিএসের ব্যাটারি, মোটরসাইকেলের ব্যাটারি, গাড়ির ব্যাটারি থাকে সেই জায়গায় ব্যবহার করা হয়। তারপর আমরা যে বিষয়টা করলাম সেটা ছিল কি, লিথিয়াম আয়ন ব্যাটারি। তো এটা আমরা কোথায় ব্যবহার করি, মোবাইলে বা ল্যাপটপে। এবং সর্বশেষ যেই সঞ্চয়ী কোষটা নিয়ে আলোচনা করলাম সেটার নাম কি, হাইড্রোজেন ফুয়েল সেল। এটা ব্যবহার করা হয় কি মহাকাশ জানে এবং নাসায় এরা এটা ব্যবহার করে থাকে। আশা করি আজকের ক্লাসে যতটুকু টপিকস পড়ানো হয়েছে তোমরা সবাই কি বুঝতে পেরেছো। তো তোমাদের কিছু জিনিস করতে হবে বাসায়, যেটা হলো কি, যে অনেক সময় কোশ্চেন আসে লেড স্টোরেজ সেল ও লিথিয়াম সেলের মধ্যে তুলনা করো, মানে এই দুইটা ব্যাটারির মধ্যে কোনটা উত্তম সেটা আসে। কি কি, লেড স্টোরেজ ও লিথিয়াম আয়ন ব্যাটারির মধ্যে, এটাও কি বোর্ড পরীক্ষা এসেছে। তারপর যেটা সেটা হলো হাইড্রোজেন ফুয়েল সেল, এইটা কোশ্চেন হিসাবে আসে, হাইড্রোজেন ফুয়েল সেলের সুবিধা লিখো। আশা করি যতটুকু টপিকস পড়ানো হয়েছে তোমরা পড়েছো, তোমরা বাসায় এগুলা সবাই ঠিকমতো পড়বা। এই বলেই আজকে আমার ক্লাস আমি এখানে শেষ করছি।